নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি এসএসকেএমএসকে 60 শিক্ষকদের ইপিএফ এর শেয়ার কাটা শুরু হবে আগামী মাস থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 60 অপশন শিক্ষকদের ইপিএফ কাটা শুরু হলে কারা পেনশনের আওতায় আসবেন আর কারা আসবেন না, এবং যারা পেনশনের আওতায় আসবেন না তাদের পেনশন খাতে যে টাকাটি জমা হবে তার কি হবে। তো আমি বলবো যে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন বা শুনবেন, না হলে কিন্তু ব্যাপারটি বুঝে উঠতে পারবেন না। তো প্রথমেই বলি ইপিএফ কি। ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, আর এই ফান্ডে টাকা কাটা হয় যে সংস্থায় কমপক্ষে 20 জন কর্মী রয়েছেন, সেই কর্মীদের ভবিষ্যনিধি, অর্থাৎ ভবিষ্যতে রিটায়ারমেন্টের পর যাতে একটি পেনশন পান সেই জন্য একটা টাকা কাটা হয়। যিনি কাজ করছেন তার একটা নির্দিষ্ট শেয়ার থাকে, আর যিনি কাজ করাচ্ছেন তার একটা নির্দিষ্ট শেয়ার থাকে। এই দুটো শেয়ার মিলে ইপিএফ ফান্ডে টাকাটি জমা হয়। যে টাকাটি জমা হয় তার একটি অংশ পেনশন ফান্ডে যায়। যে টাকা জমা হবে, যে শেয়ার কাটা হবে যে কর্মী বা শিক্ষকের কাছ থেকে 12% করে সেটা কাটা হবে। 12% শিক্ষকদের কাছ থেকে কাটা হবে এবং 12% যিনি কাজ করাচ্ছেন তিনি জমা দেবেন। এই দুটো মিলে জমা পড়বে ইপিএফ ফান্ডে। এই 12%-এর আবার 8.33%, এই 8.33% জমা হবে পেনশন খাতে। এই যে 8.33% টাকাটি জমা হলো, এই জমা টাকা 10 বছর কমপক্ষে জমা হতে হবে, তবে মিনিমাম পেনশনের আওতায় সেই শিক্ষক বা কর্মী আসবেন রিটায়ারমেন্টের পর। আর মিনিমাম 10 বছরে হচ্ছে হাফ পেনশন ধরা হয়ে থাকে। আর 20 বছর যদি টাকাটি কাটা হয় তাহলে ফুল পেনশন। 20-র পরেও যাদের বেশি চাকরি থাকবে তাদের আরো বেশি পেনশন হবে। এবার আসছি যে পেনশনের আওতায় এসএসকেএমএসকে শিক্ষকদের মধ্যে কারা আসতে পারেন। তো দেখুন, একটু আগে বললাম যে এই পেনশনের টাকাটি মিনিমাম 10 বছর কাটতে হবে শিক্ষকদের কাছ থেকে। তাহলে 10 বছর কাটার আরও একটি শর্ত রয়েছে যে প্রত্যেক শিক্ষকের বয়স যখন 58 হবে তখন কিন্তু এই পেনশনের টাকা কাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ইপিএফ এর যে অন্য টাকাটি থাকবে, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটি জমা হবে, সেটি কিন্তু যতদিন চাকরি থাকবে ততদিন কাটা হবে। সেই টাকাটি আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হতে থাকবে। সেই জমা টাকা আপনি রিটায়ারমেন্টের পর পাবেন। তো তার আগে বলে নিই যে পেনশন কারা পাচ্ছেন। তাহলে 10 বছর এই পেনশনের টাকা কাটতে হবে 8.33 করে, কিন্তু 58 বছর বয়সে যদি কারোর 10 বছর না হয়, সাপোজ কারোর 10 বছর ইপিএফ এ টাকা কাটা হলো, কিন্তু 58 বছর যখন তার বয়স হলো তখন 10 বছর পূর্ণ হলো না, 60 বছরে ধরুন রিটায়ারমেন্ট, তাহলে কারোর যদি 52 বছরে কাটা শুরু হয় কিংবা 50 বছরেও কাটা শুরু হয় ইপিএফ এর টাকা, তাহলে 58 বছর বয়স পর্যন্ত পেনশনের টাকাটা শেয়ারটা কাটা হবে। এই পেনশনের টাকা কাটা হলে 2 বছর কম হয়ে গেল, তার মানে 8 বছরে সে পেনশন পাচ্ছে না। তাহলে এসএসকেএমএসকে শিক্ষকদের কমপক্ষে 2024-এর 1 এপ্রিল থেকে যেহেতু ইপিএফ এর শেয়ার কাটা শুরু হবে, তাই 2024-এর 1 এপ্রিল থেকে মিনিমাম 12 বছর তাদের টাকা কাটতে হবে। 12 বছর যদি টাকা কাটা হয় তাহলে 10 বছর কিন্তু কাটা হবে পেনশনের টাকাটা, কারণ 58 বছর বয়স পর্যন্ত তার কাটবে। তাহলে আপনারা হিসেব করে দেখবেন, নিজেরাই হিসেব করবেন, যাদের রিটায়ারমেন্টের বয়স 36, 2036 সালের 31শে মার্চ পর্যন্ত, বা 31শে মার্চের আগে নয়, 1 এপ্রিল থেকে বা 31শে মার্চের পরে যারা রিটায়ার করবেন 2036-এ, তারা প্রত্যেকেই কিন্তু রিটায়ারমেন্টের আওতায় আসবেন।
তাহলে কোনো অসুবিধা নেই হিসেব করতে যে 2036-এর 31শে মার্চের পরে যাদের রিটায়ারমেন্ট তারা প্রত্যেকেই কিন্তু এই পেনশনের আওতায় আসছেন। এবার প্রশ্ন হচ্ছে যে 31শে মার্চের আগে কম হলে কি হবে না? হ্যাঁ হবে। আপনারা হিসেব করে দেখে নেবেন, আরও 5 মাস আমি কমিয়ে দিলাম। তাহলে 5 মাস কত হবে? যে মার্চ অবধি 3 মাস, নভেম্বর, 31শে অক্টোবরের পরে যারা রিটায়ার করছেন 2035-এর 31শে অক্টোবরের পরে যারা রিটায়ার করবেন তারাও পেনশনের আওতায় আসবেন। তাহলে বোঝা গেল যে পেনশন কারা পাবেন এই সমস্ত শিক্ষকদের মধ্যে। এইবার প্রশ্ন হচ্ছে যে 2035-এর 31শে অক্টোবরের আগে যারা রিটায়ার করবেন তাদের এই যে পেনশন খাতে টাকাটি জমা হলো তার কি হবে? তারা তো আর পেনশন পাবেন না, পেনশনের টাকাটা জমা রইল, এই টাকাটা কিন্তু মার যায় না, এই টাকাটাও আপনারা ফেরত পাবেন। আর রিটায়ারমেন্ট হওয়ার পর আপনারা 10C ফিল আপ করবেন, একটা ফর্ম আছে যে আমি রিটায়ারমেন্টের পর পেনশনের আওতায় নেই, তাই আমাকে পেনশন খাতে যে জমা টাকা রয়েছে সেটি আমাকে ফেরত দেয়া হোক। তাহলে আপনাকে সেই জমা টাকা ফেরত দেয়া হবে। আর পিএফ ফান্ডে, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটি জমা হবে সেটি কিন্তু আপনি রিটায়ারমেন্টের পর আবেদন করলেই পাবেন। এবার রিটায়ারমেন্টের পর বলতে বোঝানো হচ্ছে যে 60 বছর বয়সের পর, যেহেতু এসএসকেএমএসকে-এর 60 শিক্ষকদের জন্যই ইপিএফ এর ব্যবস্থা হয়েছে, অতএব আপনি যেদিন রিটায়ার করবেন তার পরের দিনই দরখাস্ত করতে পারেন আমার টাকা ফেরত দেওয়া হোক। অ্যাকাউন্ট নাম্বার আলাদা থাকবে, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে টাকা সমস্তটাই। আর যারা পেনশন পাবেন তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কি হবে? যারা পেনশন পাবেন তাদের পেনশনের টাকাটা কিন্তু মাসে মাসে যা পাওয়ার পাবেন, পেনশন খাতে যে টাকাটা জমা হবে সেটি কিন্তু আর ফেরত পাবেন না, কেননা তার থেকেই আপনি পেনশন পাচ্ছেন আজীবন। এইবার পেনশনের দুটো ভাগ আছে। পুরুষ যদি হন, আপনি মারা গেলে তার হাফ পেনশন, আপনি যে পেনশনটি পাচ্ছেন তার হাফ পেনশন কিন্তু আপনার স্ত্রী পাবে। স্ত্রী যদি হন, আপনি পেনশন পেতে পেতে মারা গেলে এবং স্বামী যদি বেঁচে থাকে তিনিও হাফ পেনশনের টাকা পাবেন। পিএফ এর টাকা কি হবে? আপনি রিটায়ার করার পর পিএফ এর টাকা আপনি আবেদন করলে সঙ্গে সঙ্গে আপনাকে ট্রান্সফার করে দেবে। তাহলে আপনার 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর যে টাকাই পিএফ এর খাতে জমা হোক রিটায়ারমেন্টের পর সুদ সহ আপনি সেটা ফেরত পাবেন। ইভেন পেনশন খাতে যে টাকাটা জমা হবে পেনশনের আওতায় না এলেও সেটিও সুদ সহ কিন্তু আপনি ফেরত পাবেন। তাহলে এসএসকেএমএসকে টিচাররা যারা পেনশনের আওতায় আসবেন তারা পেনশন কবে পাবেন, আর যারা পেনশনের আওতায় আসবেন না তারা পেনশনের খাতের টাকাটা কিভাবে পাবেন সেটি আশা করি বুঝতে পারলেন। এবার প্রশ্ন উঠবে যে পেনশন কত করে পাবো? তো দেখুন, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত পেনশন, মিনিমাম পেনশন রয়েছে 1 থেকে 2000 টাকা। মিনিমাম 10 বছর হলে 1000 টাকা নিশ্চিত, বেশিও হতে পারে। কিন্তু যদি নেক্সট লেভেল বা অষ্টম বেতন কমিশন চালু হয় তখন যদি পেনশনের স্ল্যাব বেড়ে যায় তাহলে আপনারা মিনিমাম পেনশনের স্ল্যাব ওই বর্ধিত স্ল্যাব অনুযায়ী পাবেন। অর্থাৎ ইপিএফও যদি মিনিমাম পেনশনের মাত্রা বাড়িয়ে দেয় তাহলে সেই বর্ধিত মাত্রা হিসেবেই পেনশন আপনারা পরবর্তীকালে পাবেন। কিন্তু এই মুহূর্তে যা হিসেব তাতে দেখা যাচ্ছে 1 থেকে 2000 টাকার মতো পেনশন যারা পেনশনের আওতায় আসবেন তারা পেতে পারেন। আশা করি কারা পেনশন পাবেন, কারা পাবেন না, কত পেনশন পাবেন এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এরপরেও যদি মনে হয় কিছু প্রশ্ন থেকে যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি তার উত্তর দিয়ে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।